চাইছি যে আপনি কথা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি হচ্ছে রিভিশনের খাতা বানালেন, ওইভাবে তিনটা রিভিশন সেট করবেন। এর পরের যে রিভিশন গুলো, সেই রিভিশন গুলো তিনটা রিভিশন হয়ে গেল, এরপরে 7 দিন 10 দিন 15 দিন এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন আর দরকার হবে না তো। এখন এই যে রিভিশনটা দিলেন, প্রথম পড়া শেষ হলো, পরেই আপনি 5 মিনিট ব্রেক নেবেন, একটা কোশ্চেন পড়ে নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি পড়লাম। দেন কোশ্চেনের উত্তরটা নিজে নিজে রিকল করার চেষ্টা করবেন। যদি পুরোটা পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি পরের কোশ্চেনে চলে যাবেন। যদি পুরোটা না পারেন, আবার রিভিউ করে দেবেন, যেখানে বা আটকাইছেন ওখানে ওখানে দেখবেন, দেখার পর আবার বইটা বন্ধ করবেন। আবার হচ্ছে 5 মিনিট ব্রেক নিয়ে বইটাই সব বন্ধ, আবার হচ্ছে নিজেকে কোশ্চেন করেন, আবার পুরো প্রথম থেকে রিভিশন করেন। এইভাবে করে যখন আপনি পুরোটা পারতেছেন, যদি কোশ্চেনের মধ্যে কোনো ইকুয়েশন থাকে, ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি থাকে, তাহলে সেটা খাতায় লিখে নেবেন রিভিশনের সময়। দেন পড়া শেষ, সেটা পরের কোশ্চেনে চলে যান। এর পরের কাজটা হচ্ছে যে আপনি যে আরো তিনটা রিভিশন দিবেন, ওই তিনটা রিভিশন বই খুলবেন না। আপনি যে খাতা লিখে রাখছেন না কোন কোশ্চেনটা পড়লেন এখন, হ্যাঁ। রিভিশন রিভিশন খাতায়, ওই ওই রিভিশন খাতাটা হ্যাঁ। খুলবেন। খোলার পরে রিভিশন খাতা থেকে কোশ্চেনটা পড়বেন, পড়ে অ্যান্সারটা আবার রিভিউ করার চেষ্টা করবেন। তো এই যে পড়া শেষ হলো, আপনি হচ্ছে কোশ্চেনটা নিজেকে করলেন, উত্তরটা পুরাটাই পারলেন, দেন হচ্ছে খাতায় লিখে রাখলেন যে কোশ্চেনটা এটা আমি আজকে এখন পড়া শেষ করলাম, পরবর্তী তিনটা রিভিশন এই এত এত তারিখ, এত তারিখ, টাইম এত, এত টাইম এত, এত তারিখ টাইম এত, তিনটা রিভিশন শেষ করলেন। তাহলে প্রথম রিভিশনটা কখন হবে? এই যে পড়া শেষ হলো না, তার 1 ঘন্টার মধ্যে প্রথম রিভিশনটা হবে। এখানেই হচ্ছে ট্রিক্সটা, 1 ঘন্টার মধ্যে প্রথম রিভিশনটা দিতে হবে। একদম সিক্রেট জিনিস বলতেছি, এবং সাইন্টিফিক, মোস্ট সাইন্টিফিক। আমি এভাবেই পড়ি, এবং হচ্ছে এভাবে পড়লে আমার বেশিক্ষণ পড়া লাগে না, একটা জিনিস একবার পড়লে হয়। ইভেন সেটা যদি কোরআন শরীফের আয়াত হয়, মনে থাকবে, মানে এত কঠিন জিনিসও মনে থাকবে। তো সায়েন্সের বিষয়গুলো তো অনেক ইজি। কোরআন শরীফের মতো কঠিন আয়াত যেগুলো, যেগুলো মুখস্থ করতে অনেক শ্রম দিতে হয়, সেগুলো আপনি এই নিয়মটা ফলো করলে আপনার হচ্ছে মনে থাকবে। সো এই জায়গাটায় আপনি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন, এটা আপনার মনে থাকবে। এটা আমরা 33 মেমোরি টিপস পড়াই আমি। 33-র মধ্যে এটা একটা মেজর এবং শক্তিশালী টিপস, ওয়ান অফ দ্য মেজর অ্যান্ড শক্তিশালী টিপস। যেটা বললাম, এখন রিভিশনের ক্ষেত্রে কাজ করে, চরমভাবে কাজ করে আপনার যে কোনো সাবজেক্টের জন্য। এবং প্রতিটা সাবজেক্টের বা টপিকস পড়ার জন্য কিছু ট্রিক্স আছে, যেগুলোকে ইজিলি কানেক্ট করা যায় ব্রেনের সাথে। তো সেই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রথম যে জিনিসটা বললাম, এইটা আগে প্র্যাকটিস করেন। আপনি যা পড়তে চান, যা মনে রাখতে চান, সেটার জন্য এই এই পলিসি আজীবন মনে থাকবে। এখন আসলে আমরা এই কোশ্চেনটা মনে রাখতে চাই, এই যে ইউভি কনজুগেশন ইফেক্ট। তার মানে এই কোশ্চেনটা কি বলতেছে দেখেন। কোশ্চেনটা শর্ট নোট আকার আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট নোট আকার আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউভি মানে কি? আলট্রা ভায়োলেট কনজুগেশন ইফেক্ট। মানে কনজুগেশন শব্দের অর্থ কি? কনজুগেশন শব্দের অর্থ হচ্ছে একসাথে মিলে যাওয়া। তার মানে আলট্রা ভায়োলেট রশ্মির যে যদি একসাথে সমন্বিত হয়, তাহলে ইফেক্টটা কি হয় রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে হবে। শর্ট নোট, নোট উত্তরটা দেওয়া আছে, আমরা লাইন বাই লাইন পড়া করে বোঝার চেষ্টা করছি। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে অণুতে উপস্থিত ইলেকট্রনের উত্তেজনা, ইলেকট্রনিক এক্সাইটেশন, অর্থাৎ ইলেকট্রন যে এনার্জি রিসিভ করে কি হয়, শক্তিশালী হয়, সেটা বোঝানো হচ্ছে, নির্ণয় করা হয়। অর্থাৎ এর কতটুকু এনার্জি রিসিভ করলো আর কতটুকু সে এক্সাইটমেন্ট পেলো, তার তার নির্ণয় করা হয়। যখন কোনো যৌগ অতিবেগুনি বা দৃশ্যমান আলো শোষণ করে, তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উত্তীর্ণ হয়। এটা তো আপনি জানেন যে এনার্জি যদি দেওয়া হয়, তাহলে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়। আর যদি এনার্জি রিলিজ করে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তাই না? এটা তো আমরা পারি, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এখন এখন হচ্ছে কনজুগেশন বলতে তাহলে আমরা কি বুঝি? কনজুগেশন বা সংযোজন হলো এমন একটি রাসায়নিক গঠন যেখানে একাধিক ডাবল বন্ড, বা পাই বন্ড ও একক বন্ড বা সিগমা বন্ড পর্যায়ক্রমে যুক্ত থাকে। যেমন সিসি, যে এখানে দেখেন ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে ইত্যাদি। এই ধরনের সিস্টেম বা পাই ইলেকট্রনগুলো এক অণু থেকে অন্য অণুতে ডিলোকালাইজড হয়, অর্থাৎ নতুন, তারা পুরো সিস্টেম ছড়িয়ে পড়ে। মানে এই যে পাই বন্ডটা দেখতেছেন না, এই পাই বন্ডটা হুম। কনজুগেশন ইফেক্টের মাধ্যমে শুধু এই দুইটা কার্বনের মধ্যে স্থির থাকে না, এই পুরো রিং এ ছড়িয়ে পড়ে। তাহলে কনজুগেশন ইফেক্টটা আমরা বলতে কি বোঝাচ্ছি? কনজুগেশন ইফেক্ট বলতে বোঝাচ্ছি যে পাই বন্ডের যে প্রভাবটা, দুটা পরমাণুর ভিতরে যে পাই বন্ডের প্রভাবটা, সেই পাই বন্ডের প্রভাবটা শুধু পাই বন্ডের মধ্যে সীমিত না থেকে
পুরো সিস্টেমে ছড়ায় পড়ে। এই যে ছড়ায় পড়ার যে হুম। ঘটনাটা, সেটাকে আমরা তখন কনজুগেশন বলছি। বুঝা গেল কনজুগেশন মানে কি কেমিস্ট্রিতে? হ্যাঁ। এতক্ষণ আপনি ইলেকট্রনিক এক্সাইটমেন্ট বা লোয়ার এনার্জি লেভেল, আপার এনার্জি লেভেল এগুলো শিখেছিলেন। এখন আপনি একটা নতুন জিনিস শিখলেন, সেটি হচ্ছে কনজুগেশন। যেটার মানে হচ্ছে স্পেকট্রোস্কোপিতে আমরা, স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোস্কোপিক কেমিস্ট্রিতে আমরা বোঝাচ্ছি যে পাই বন্ড যেটা, সেই পাই বন্ডের যে প্রভাব আমরা এতদিন পড়তাম যে দুইটা পরমাণুর ভিতরে পাই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত, কিন্তু পাই ইলেকট্রনের বাইরেও এর প্রভাব রয়েছে, সেটি কিন্তু স্পেকট্রোস্কোপি ব্যাখ্যা করছে যে না, এটা শুধু পাই বন্ড দুইটা পরমাণুর ভিতরে না, দুটো পুরো সিস্টেমে এটা কি ছড়ে যেতে পারে। এবং পুরো সিস্টেমে যদি ছড়ে যায় তখন এটাকে আমরা বলছি কনজুগেশন প্রভাব বা কনজুগেশন ইফেক্ট। ঠিক আছে, এবার আসেন কনজুগেশন ইফেক্টের ক্ষেত্রে যদি ছড়ায় পড়ে তাহলে কি কি ধরনের ঘটনা ঘটে সেগুলো আমরা জানলাম, জানার চেষ্টা করব। এক্স ম্যাক্স মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স, এটাকে বলে এক্স ম্যাক্স বা ল্যামডা ম্যাক্স বলে, বৃদ্ধি পায়। রেড শিফট বা আহ, উম, আহ, এই এই যে এই জিনিসটুকু, এইটুকু আপনার দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে। বৃদ্ধি পায়। তো এইটা কি, এটা এই জিনিসটা কি, মানে ল্যামডা মানে কি, ল্যামডা মানে আপনি তো বুঝতে পারছেন, ল্যামডা ম্যাক্স মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখানে কনজুগেশন সিস্টেম বা পাই 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 প্লাস ট্রানজিশন করতে কম শক্তি লাগে, কারণ ইলেকট্রনগুলো লোকালাইজ থাকে, ফলে আলো শোষণের জন্য দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন হয়। তো আলো শোষণ শোষণ তখন হয় যদি যেগুলো সমস্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, সেগুলো শোষিত হবে না, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হবে, কারণ এখানে কম শক্তি লাগে সেই জন্য। তাহলে এখানে এই যে পাই পাই বন্ডের ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি যে এখানে কম শক্তি লাগতেছে, যেমন এখানে উদাহরণ দিছে ইথিলিন এত, এখানে এই এতগুলো মনে রাখার দরকার নাই। একটা, উম, দুইটা করলে হবে? এই যে সেই তো তিনটা। এইটা বাদ দেন। ইথিলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টি ম্যাক্স হচ্ছে 175, আর 1,3-বিউটাডাইনের ক্ষেত্রে টি ম্যাক্স হচ্ছে 270, 217। তো ন্যানোমিটার, এখানে দেখা যাচ্ছে হ্যাঁ। ডবল বন্ড যত বাড়ছে, মানে এখানে ডাবল বন্ড যদি একটা থাকে, এখানে ডাবল বন্ড দুটো ছিল, ডাবল বন্ড এখানে 1,3, হ্যাঁ। এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা, ডাবল বন্ড বাড়ার ক্ষেত্রে কি হচ্ছে, টি ম্যাক্স বেড়ে যাচ্ছে। মূলত এটা বোঝাতে, এই যে 1 নম্বর পয়েন্টটা কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে টি ম্যাক্স ডাবল বন্ডের নাম্বার অফ ডাবল বন্ডের সাথে সম্পর্কিত। যদি ডাবল বন্ড কোনো যৌগে বেড়ে যায়, তাহলে এই ডিলোকালাইজেশন বা কনজুগেশন প্রভাবটা গোটা রিংয়ে বেশি পরিমাণে ছড়ায়, এবং তখন কি হয়, আপনার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। এটি হলো মূল হুম। থিম। এটাকে সাজিয়ে লিখবেন। ট্রানজিশন শক্তি এইভাবেই লিখতে হবে এমন না, ঘটনাটা বুঝে আপনি সাজিয়ে লিখতে পারেন। তাহলে 1 নম্বর পয়েন্ট কি দেখলাম, আল্ট্রাভায়োলেটের যে আপনার কনজুগেশন ইফেক্ট যেটা, সেটার 1 নম্বর পয়েন্ট কি দেখলাম, যদি নাম্বার অফ ডাবল বন্ড বেড়ে যায় তাহলে টি ম্যাক্স বেড়ে যাবে। এটা হুম। হলো মোদ্দা কথা, এই লাইনটাই মনে রাখতে হবে আপনাকে, তাহলে পরবর্তী ঘটনাগুলো আপনার মনে থাকবে। ট্রানজিশন শক্তি কমে যায়, ট্রানজিশন শক্তি কমে যায়, ডেল্টা ই। শক্তিকে আমরা বোঝাই হচ্ছে ই দিয়ে, আর শক্তির পরিবর্তনকে বোঝায় ডেল্টা ই দিয়ে। তো ডেল্টা ই দিয়ে কি বলছে, যে ট্রানজিশন শক্তি কমে যায়, যে হোমো মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এবং লোমো বা লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালের মধ্যে শক্তি ব্যবধান কমে যায়, ফলে আলোর 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 কম শক্তি বেশি, কম শক্তি যথেষ্ট হয় ইলেকট্রন উত্তেজিত করতে, অর্থাৎ অল্প পরিমাণ অল্প পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রন এক্সাইটেড হয়ে যায়। ব্যাপারটা হুম। এরকম যে ধরেন আপার আপার অরবিট এবং লোয়ার অরবিট, এই দুটো অরবিটার ভিতরে যদি হুম। ডিস্টেন্সটাকে কমে ফেলা যায়, ডিস্টেন্স যদি কমে ফেলা যায়, অর্থাৎ যদি ছোট হুম। কাছাকাছি অবস্থানে অবস্থান করে, তখন কি হয়, তখন হচ্ছে যে এদের এক স্তর থেকে আরেকটা স্তরে যেতে শক্তি কম লাগে। এই শক্তি কম হুম। লাগাটাকে আমরা কি বলছি, ডেল্টা ই, ট্রানজিশন শক্তি বলছি। এই ট্রানজিশন শক্তি কম লাগে কখন, কম লাগে যখন দুটোর মধ্যে আপনার হচ্ছে ব্যবধান কমে যায়। তাহলে এই হুম। আল্ট্রাভায়োলেট রশ্মির ফলে কি হয়, ব্যবধান কমে যায়, তার মানে ট্রানজিশন শক্তি কম লাগে। তাহলে 2 নম্বর পয়েন্ট এটা। 1 নম্বর পয়েন্টে আমরা হুম। কি শিখলাম, যদি ডাবল বন্ড বাড়ে তাহলে টি ম্যাক্স বেড়ে যায়। 2 নম্বর পয়েন্টে কি শিখছি, যে আল্ট্রাভায়োলেট রশ্মির ফলে এই যে মধ্যকার যে ব্যবধান, হোমো আর লোমোর যে ব্যবধান, সেই ব্যবধান কমে যায়। আর কমে যাওয়ার ফলে কি হুম। হয়, ট্রানজিশন শক্তি কম লাগে। তো দূরত্ব কমে গেলে তো আপনি অল্পতে যেতে পারবেন। ধরেন আপনাকে যদি বলা হয় এখান থেকে আমেরিকা যান, কতদিন সময় লাগবে, অনেক টাকা লাগবে। আবার যদি বলা হয় যে আপনি হুম। ঢাকা থেকে ওই যে ইতে যান, মানে ঢাকা, আপনি মনে করেন আছে ধানমন্ডি, ধানমন্ডি থেকে গুলশানে যান, কম কম সময় লাগবে না, কম এনার্জি লাগবে। হুম। ঠিক ব্যাপারটা এরকম, যে ট্রানজিশন শক্তিটা এরকম, যে আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলার ফলে দুজনের মধ্যে ব্যবধান কমে যায়, আর ব্যবধান কমার ফলে শক্তি কম কম লাগে। এই শক্তিটার নাম কি, ট্রানজিশন শক্তি। এটাকে কি দ্বারা বোঝায়, ডেল্টা ই দ্বারা। পড়া শেষ। এইভাবে পড়তে হবে কিন্তু। এরপর আসুন রঙের উদ্ভব, কালার কম্বিনেশন। অতিরিক্ত কনজুগেশন থাকলে যৌগ দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করতে শুরু করে, ফলে যৌগটি বর্ণযুক্ত হয়, কালার্ড হয়।
যেমন বিটা ক্যারোটিন গাজরে পাওয়া যায়, অনেক বেশি কনজুগেটেড সিস্টেম, তাই এটি কমলা রং দেখায়। তার মানে হচ্ছে কি, যে যদি আলট্রাভায়োলেট রশ্মি দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করে ফেলায়, অতিরিক্ত কনজুগেশন থাকলে, অতিরিক্ত কনজুগেশন মানে কি, অতিরিক্ত পাই বন্ড আছে, পাই বন্ড হলে অতিরিক্ত কনজুগেশন হবে, অতিরিক্ত কনজুগেশন হলে কি করে এরা, তখন আলো শোষণ করা শুরু করে। কোন অঞ্চলের আলো হুম। শোষণ করে? দৃশ্যমান অঞ্চলের। দৃশ্যমান অঞ্চলে এই নোটের মধ্যে দেওয়া আছে কোন জায়গায় দৃশ্যমান আর কোনটা অদৃশ্যমান। এক জায়গায় দেখবেন দেওয়া আছে, ছবি দিয়ে রাখছে প্রথমের দিকে, হ্যাঁ, বেসিক ক্লাসের দিকে। দেখতে। তো এই এই অঞ্চলে যদি আলো শোষণ করে তখন আমরা কি দেখব? আলো শোষণ মানে কি? আলো শোষণ মানে রং। যখন সব আলো শোষিত হ্যাঁ, হয় তখন কি? ব্ল্যাক। আর যখন কোনো আলোই শোষিত হয় না তখন কি? তখন হোয়াইট। আর হোয়াইট। যখন যখন ব্লু আলো শোষিত হয় তখন ব্লু দেখবেন। মানে সব আলো শোষিত হয় কিন্তু ব্লু রিলিজ হয়, তখন ব্লু দেখবেন। মানে যেই কালারটা রিলিজ হয় সেই কালারটা দেখবেন আপনি। এই কালারটা দেখবো। হুম। মানে আমরা কোনো জিনিস দেখি কিভাবে? যখন ওই বস্তু থেকে আলো রিফ্লেকশন হয়ে আমাদের চোখে পড়ে, তবে আমরা দেখি। তো যদি সব আলো শোষিত হয় তার মানে কোনো আলোই রিফ্লেক্ট হয় না, ব্ল্যাক। যদি লাল আলো রিফ্লেক্ট হয়, লাল, মানে সব আলো শোষিত হয় লাল ছাড়া, তাহলে আমরা লালই দেখবো। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা যদি ইউভির প্রভাবটাকে এখন সামারাইজ করি, নাম্বার ওয়ান, একাধিক ডাবল বন্ড থাকলে ল্যামডা টি ম্যাক্স বেড়ে যাবে। নাম্বার টু, একাধিক মানে ডাবল বন্ড থাকলে ট্রানজিশন শক্তিটা কমে যায়। কারণ হচ্ছে যে লেয়ার, আলট্রাভায়োলেট পড়ার ফলে লেয়ারটা, হোমো আর লোমের মধ্যে ডিস্টেন্স কমে যায়। নাম্বার থ্রি হচ্ছে, এটা যদি কনজুগেশন বেশি হয়, কনজুগেশন বেশি হলে এরা দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করা শুরু করে। অদৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করলে আপনি কিছু বুঝবেন না, টেরও পাবেন না, কারণ আপনি দেখতেই পান না। আর যখন দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করবে তখন তো আপনি দেখতে পান, তখন আপনি দেখবেন যে হুম। কালার উদ্ভব হচ্ছে। তার মানে যেখানে আপনি কালারফুল দেখতেছেন তার মানে ওখানে কি হয়েছে? কনজুগেশন বেশি আছে। কনজুগেশন বেশি থাকে মানে কি? এখানকার যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের ভিতরে যে বন্ডিং আছে বা যে যৌগগুলো আছে, কেমিক্যাল সাবস্টেন্স আছে, তার মধ্যে ডাবল বন্ড বেশি আছে। ডাবল বন্ড বেশি থাকলে কি হচ্ছে? কনজুগেশন বেশি হচ্ছে। কনজুগেশন বেশি হলে কি হচ্ছে? হোমোলোমও কমে যাচ্ছে। হোমোলোমও কমে গেলে কি হচ্ছে? নির্দিষ্ট অঞ্চলের মানে দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করা শুরু করছে। দৃশ্যমান অঞ্চলে আলো শোষণ করলে কি হচ্ছে? আমরা আমরা হচ্ছে কালার যোগ্য দেখতেছি। ক্লিয়ার? হুম। ঠিক এই স্টাইলই পড়বেন, তাহলে পড়া একবারে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেন বইটা বন্ধ করে এই কোশ্চিনটা নিজেকে নিজে করে আবার রিভিউ করবেন। এখানে দেখেন, এই যে মূল কথা, মূল কথার এখানে একটা জিনিস বলে রাখছে, এটা শুধু আপনাদের পরীক্ষায় লেখার জন্য না, এটা আপনার বোঝার জন্য। পরীক্ষায় এটা লেখার কোনো দরকার নাই। কনজুগেশন ইনক্রিজ ওয়েভলেন্থ মানে টি ম্যাক্স অ্যান্ড ডিক্রিজ এক্সাইটেশন এনার্জি, এই কথাটা মনে রাখবেন। কনজুগেশন যত বাড়বে, কনজুগেশন বাড়ে কখন? ডাবল বন্ড বেশি হলে কনজুগেশন বাড়ে, আর কনজুগেশন বাড়লে কি হয়? টি ম্যাক্স কি হয়? বেড়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। কনজুগেশন বাড়লে বেড়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কি হবে? এনার্জি কমে যাবে। জাস্ট এটুকু হ্যাঁ। মনে রাখবেন, এটা শুধু রিলেশনটা এরকম। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এনার্জি কমবে, আর এনার্জি যদি কমে তাহলে কম এনার্জি লাগবে। ব্যাপারটা এরকম আর কি। হুম। কনজুগেশন যত বাড়বে, কনজুগেশনের তিনটা জিনিসের সম্পর্ক আমরা পড়েছি। একটা হচ্ছে রঙের সম্পর্ক, আরেকটা হচ্ছে শক্তির সম্পর্ক, আরেকটা হচ্ছে নাম্বার অফ বন্ডের সম্পর্ক। তো প্রথম আর 2 নম্বরটা প্রায় কাছাকাছি। এটাও হচ্ছে বন্ডের, নাম্বার অফ বন্ডের সংখ্যার সাথে রিলেটেড। এটাও নাম্বার অফ বন্ডের সংখ্যার সাথে রিলেটেড। ট্রানজিশনটা, নাম্বার অফ বন্ড বাড়লে হোমোলোবার ডিস্টেন্স কমবে, হোমোলোবার ডিস্টেন্স হুম। কমলে ইউভি শোষিত হবে, ইউভি শোষিত হলে ট্রানজিশনের শক্তি কম লাগবে, ইত্যাদি। জাস্ট পড়ার সময় ভাবে কোশ্চেন করে পড়বেন। আমার ধারণা আপনি যা বললাম এটা যদি আপনি ফলো করেন, এই কোশ্চেনটা পড়তে 5 মিনিটের বেশি সময় লাগবে না। শুধু এই দুইটা জিনিস মনে রাখতে হবে, 175, 217। 5 মিনিটের বেশি সময় লাগবে না, মনে হয়ে যাবে। দেন 5 মিনিট পরে কোশ্চেনটা খাতায় লিখবেন, রিভিশন খাতায়। ডেটগুলো ফিক্সড করবেন রিভিশনের। দেন নিজেকে কোশ্চেন করবেন যে আমি কি পড়লাম, এই কোশ্চেনটা কি ছিল। দেন কোশ্চেনটা যখন মনে আসবে তখন আপনি উত্তরটা মনে করার চেষ্টা করবেন। দেখবেন মনে হয়ে গেছে। 3টা পয়েন্ট মনে রাখলেই হবে। জাস্ট 3টা পয়েন্ট, আর কিছু না, 3টা পয়েন্ট। নাম্বার অফ পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ডাবল বন্ড, নাম্বার নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ডাবল বন্ডের কারণে ট্রানজিশন এনার্জি, আর নাম্বার 3 পয়েন্ট হচ্ছে কালার যোগ। দ্যাটস ইট। ব্যাখ্যা ক্লিয়ার? হ্যাঁ। এই একটা হুম। কোশ্চিন যেভাবে পড়ালাম ঠিক এইভাবে সবগুলো কোশ্চিনকে পড়তে হবে। এই এখন যেটা পড়ালাম ঠিক এইভাবে সবগুলো কোশ্চেন, আপনি হয়তো অনেকদিন ধরে দেখেন না এটা, এই সবগুলো কোশ্চেন কিভাবে পড়বেন দেখবেন পড়াটাই অনেক, কেমিস্ট্রি পড়াটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। আর যদি মুখস্থ করতে গেছেন লাইফ শেষ হয়ে যাবে। পড়াটা এভাবে পড়তে হবে, এনজয় করে পড়তে হবে। এবং আমি বলেছি না বেশি পড়ার দরকার নাই। একটা কোশ্চেন পড়বেন, 5 মিনিট ব্রেক। এই ব্রেক মানে টেবিল থেকে উঠে যাওয়া না, ব্রেক মানে হচ্ছে টেবিলে বসেই আপনি কিছু খাইলে খাইতে পারেন। দেন হচ্ছে চিন্তা করা, ইমাজিন করা যে হোয়াট ইউ আর রিডিং, হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট ম্যাটার, কি কি ইনফরমেশন আপনার মাথায় নতুন ঢুকলো।
এইগুলোকে কোশ্চেন করা, কোশ্চেন করলে অ্যান্সার বের হয়ে আসবে। এই হলো একটা। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলে আপনার কোশ্চেন নেব। সেটি হচ্ছে যে এই এই এখানে এটা কিন্তু লিখতে নিষেধ করেছি, এই জিনিস। হ্যাঁ। ঠিক আছে, এই মনে থাকে যেন, এটা কিন্তু পরীক্ষা লেখার জন্য না, এই যে মূল কথা, ঠিক এটা আছে। এটা আপনার জন্য, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এখানে আরো কোশ্চেন অ্যাড হবে, যেগুলো আরো 4-5টা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, এটা আজকে অ্যাড করে দিবে। এইখানে যেটা দেখেন, এই নোটে যা আছে একদম প্রথম থেকে সব জিনিস বুঝে বুঝে পড়ে ফেলবেন। যেটা বুঝবেন না, যেটা সমস্যা হবে, খাতায় নোট নিবেন, যাতে করে আমাকে কালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাকে আবার বলতে পারেন। কালকে ক্লাসটা সকালে হবে কিন্তু। ঠিক আছে। আমি টাইমটা বলে দেবো, রাত্রেবেলা টাইম জানাই দেবো এক্স্যাক্টলি কখন হচ্ছে। সকাল আওয়ারটা ফ্রি রাখেন, মানে দুইটা শিফটের ঠিক ক্লাস আছে। হবে। মানে একটা ক্লাস শেষ হয়ে মাঝখানে 10 মিনিটের বিরতি দিয়ে আরেকটা ক্লাস হবে কালকে সকালে। ঠিক আছে, উম, এই নোটটা একটু রিভিউ করে নেন। কয়টা থেকে শুরু হবে স্যার? আমি এটা রাতে বলে দেবো, রাতের টাইমটা দেখে বলে দেবো আমি কখন ফ্রি হচ্ছি। আচ্ছা। দেন হচ্ছে যে এই পুরো নোটটা, এই পুরো নোটটা আপনি আজকেই কাভার করে ফেলেন, কালকে সকালের আগ পর্যন্ত যেখানে যেখানে বুঝবেন না, যেভাবে বললাম আর কি ওইভাবে করবেন। আর পড়বেন হচ্ছে যেভাবে বলেছি। হুম। এতদিন এতদিন তো আপনি আপনার মতো করে পড়েছেন, তাই না? এখন আমি যেভাবে রিভিশন দিতে বললাম, যেভাবে পড়তে বললাম, এইভাবে পড়েন, দেখবেন যে লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সব মনে রাখতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। কেমিস্ট্রি সকালে পড়ে রাতে ভুলে যাওয়ার যে টেন্ডেন্সি থাকবে না। আমি যদি পারি তাহলে আপনিও পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি এটা, আর হচ্ছে কালকে যেটা বললাম আমি রাত্রেবেলা টাইমটা জানাই দেবো। আচ্ছা।